সাগরদত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে নার্স ও চিকিৎসকদের উপর জুনিয়র চিকিৎসকদের উপর হামলার অভিযোগ। তাদের লাগাতার কর্মবিরতি শেষ পর্যন্ত ঘুম ভাঙল প্রশাসনের। বাড়ানো হলো নিরাপত্তা, যদিও সিসি ক্যামেরা এখনো অবধি বসে। শহর কলকাতা সংলগ্ন আরো একটি সরকারি হসপিটালে নিরাপত্তার হাল কিন্তু ফেরেনি। সরকারি হসপিটালের মধ্যে পেশেন্ট পার্টি প্রবেশ করে তাণ্ডব চালালেও নিরাপত্তার চিত্রটা যে কতটা বেআব্রু আরো একবার পরিষ্কার হয়ে গেছে। হাসপাতালে ঢুকে স্বাস্থ্যকর্মীদের উপর হামলা। সাগরদত্ত হাসপাতালের নিরাপত্তায় শুরু থেকেই গলদ। মহিলা ওয়ার্ডে দরজার বদলে পর্দা, চেঞ্জিং রুমে নেই লক। ফের একবার প্রমাণিত সরকারি হাসপাতালের জরাজীর্ণ দশা। আমরা যে ওয়ার্ডটা ডিউটি করেছি সেটা তো মা বাচ্চার ওয়ার্ড, সেখানে ওই একজন ফিমেল সিকিউরিটি সারা রাতে থাকে। নিরাপত্তা অ্যাজ ইউজুয়াল না, সেরকমই আছে। আমাদের পোস্টনেটাল ওয়ার্ডে যেমন একজন করে আগে থাকতো, এখনো তাই আছে। কোনো পুলিশি ব্যবস্থা কিচ্ছু নেই। ডাক্তার নার্স মার খাওয়ার পর অবশেষে টনক নড়ল প্রশাসনের। সাগরদত্ত হাসপাতালে তড়িঘড়ি বাড়ানো হলো পুলিশের সংখ্যা। সাগরদত্ত মেডিকেলের নিরাপত্তায় মোতায়েন করা হলো মোট 44 জনকে। নিয়োগ করা হয় অতিরিক্ত 16 জন পুলিশ কর্মীকে। এদের মধ্যে 4 জন এসআই ও এএসআই পদমর্যাদার আধিকারিক থাকবে। পাশাপাশি 12 জন অতিরিক্ত কনস্টেবলও নিয়োগ করা হলো সাগরদত্ত হাসপাতালে। যদিও চিকিৎসকেরা 360টি সিসিটিভি বসানোর দাবি তুললেও মাত্র 40টির জন্য টেন্ডার ডাকা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি জানিয়ে দিয়েছেন যে আরো বেশি সংখ্যায় সিসিটিভি লাগানো হবে সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু এই সিসিটিভি কখন বসবে? সোমবার অবধি ডেডলাইন বেঁধে দিয়েছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকেরা। তার মধ্যে যদি তাদের সমস্ত দাবি পূর্ণ না করা হয় তাহলে কিন্তু তারা পূর্ণ কর্মবিরতি, লাগাতার কর্মবিরতির পথে হাঁটবেন। এই এরম সিকিউরিটির কোনো মানে নেই যেখানে 15 জন সিকিউরিটি গার্ড এবং পুলিশ মিলে চোখের সামনে তারা দেখলো যে কয়েকজন বাড়ির লোক ফিমেল পিজিটিদের গায়ে হাত দিচ্ছে, ওদের ইনডিরেক্টলি বলছে, রেপ থ্রেট দিচ্ছে, এই বলে যে আমরা আরেকটা আরজিকর করে দেবো। চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে কি আদৌ চিন্তিত রাজ্য সরকার? স্বাস্থ্য ব্যবস্থার করুণ দশা নিয়ে সরব বিজেপিও। নিরাপত্তা নেই, ডাক্তারবাবুদের ভয়ঙ্কর বাজে অবস্থা। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। চুরি চামারি চোর জোচ্চোর ছাড়া আর কারো এই রাজ্য সরকারের উপরে কারো কোনো ভরসা নেই। সব জায়গায় হবে। মমতা ব্যানার্জি হচ্ছে সমস্যার মূল কারণ। মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে। আর এখানে ধর্ষকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি, এবং লজ্জার পুলিশ, ডাক্তার, ধর্ষক 3 জন একসঙ্গে জেলে। রবিবার সাগরদত্তে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। যদিও হাসপাতালের গেটেই গো ব্যাক স্লোগান শুনতে হলো শুভঙ্কর সরকারকে। ওনারা বলেছেন যারা পতাকা নিয়ে আসবেন, যারা রাজনৈতিক কোনো ধান্দা নিয়ে আসবেন, ওনারা বুঝেছেন আমরা রাজনৈতিক ধান্দা নিয়ে আসিনি, তাই তাদের না অ্যালাউ করেছেন। আমি তাদের মঞ্চের কাছে গেছি, কিন্তু মঞ্চে বসাটা ঠিক নয়। তার কারণ আমি তো অবস্থানে থাকছি না। এটাকে ভুল ব্যাখ্যা মনে হয় ঠিক নয়। আমিও চাই না ওনারা কোনো রাজনৈতিক রঙে ওখানে তাদের দাগিয়ে দেয়া হোক। হাসপাতালে নিরাপত্তাটুকু যদি না দিতে পারে প্রশাসন, তাহলে বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? রিপাবলিক বাংলা। আর সাগরদত্তের পর চিত্তরঞ্জন মেডিকেল কলেজেও হুমকির অভিযোগ, চিকিৎসকদের হুমকির অভিযোগ। চিকিৎসক শাশ্বত সাহাকে রোগীর পরিজনদের হুমকির অভিযোগ। রবিবার ভোর রাতে আহত রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। রোগীর শারীরিক পরিস্থিতি থেকে অস্ত্রোপচারের কথা বলার পরই পরিস্থিতি খারাপ হতে থাকে। ঠিক কি হয়েছে পিঙ্কি অধিকারী আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। পিঙ্কি, কি অভিযোগ রয়েছে? দেখো, ডিউটিরত চিকিৎসককে খুনের হুমকির অভিযোগ। বেনিয়াপুকুর থানায় মূলত একটি এফআইআর দায়ের করা হয়েছে। চিত্তরঞ্জন মেডিকেল কলেজের ঘটনা, আজ ভোর 4:30টার দিকের ঘটনা। একটি দুর্ঘটনাগ্রস্ত আহত একজনকে নিয়ে আসা হয় হাসপাতালে এবং চিকিৎসকদের তরফে জানানো হয় যে তাকে দ্রুত অপারেশন করাতে হবে। কিন্তু পেশেন্ট পার্টির তরফে বলা হচ্ছিল যে ব্যান্ডেজ করে দিতে হবে দ্রুত। এমন একটি বিষয়কে নিয়ে বচসা তৈরি হয় এবং সেই বচসার মধ্যেই প্রয়োজন শাশ্বত সাহা, চিকিৎসক শাশ্বত সাহা। সেই চিকিৎসক শাশ্বত সাহাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, দ্বিতীয়ত চিকিৎসককে 2 জন খুনের হুমকি দেয়। তার মধ্যে শামসুদ্দিন হোসেন ও
হাসপাতালের বিরুদ্ধে মূলত এফআইআর দায়ের করা হয়েছে। ডিউটিরত চিকিৎসককে খুনের হুমকি, হেনস্থার অভিযোগ এবং সেই অভিযোগেই কিন্তু বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছে পুলিশ এবং চিকিৎসক যে শাশ্বত সাহা তার বয়ান রেকর্ড করা হয়েছে এবং তদন্তে নেমেছে বেনিয়াপুকুর থানা। তোমাকে জানিয়ে রাখছি, এটা প্রথম নয়, এর আগেও কিন্তু সাগর দত্ত হাসপাতাল থেকে একই রকম ভাবে পেশেন্ট পার্টির তরফ থেকে হেনস্থা এবং যারা মহিলা পিজিটি চিকিৎসক এমনকি নার্স আছেন তাদেরকেও হেনস্থার অভিযোগ উঠেছিল, শারীরিক হেনস্থা এবং নিগ্রহ অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের এবার চিত্তরঞ্জন হাসপাতালের বা চিত্তরঞ্জন মেডিকেল কলেজের বিষয় কিন্তু উঠে আসছে। ধন্যবাদ পিঙ্কি। নিশ্চয়ই এক্ষেত্রে অত্যন্তভাবে আশঙ্কিত। আমাদের সিকিউরিটি এখনো পর্যন্ত কোনো ডিমান্ডই মেট করা হয়নি। এখনো পর্যন্ত আমরা আগের মতোই একই যারা সিকিউরিটির ড্রেস পরে আছে অথচ কোনো সিকিউরিটির কাজ করে না, এরকম সিকিউরিটি আমাদের কলেজেও রয়েছে। এবং প্রপার যে মব আটকানোর যে প্রচেষ্টা, যে মানে রোগীদেরকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য যে সমস্ত ব্যবস্থা দেওয়া দরকার, যে সমস্ত সিকিউরিটি সিস্টেম থাকা দরকার, তার কোনোটাই কোনো দাবি এখনো পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে হয়নি আমাদের কলেজে। রবিবার সন্ধ্যায় পথে মশাল হাতে জুনিয়র চিকিৎসকরা। অভয়ার বিচারের দাবিতে আরজিকর থেকে সাগর দত্ত স্লোগানে সরব সুপ্রিম শুনানির আগে। আর 3 দিন পর দেবীপক্ষের সূচনা। তার আগেই প্রতিবাদের উৎসবে সামিল শহর কলকাতা। রবিবারের সন্ধ্যায় অভয়ার জন্য ন্যায় বিচারের দাবিতে দিকে দিকে মশাল মিছিল। মেডিকেল কলেজের পড়ুয়াদের সঙ্গে মশাল মোমবাতি হাতে পথে নামলেন আম জনতাও। অভয়ার ধর্ষণ ও খুনের ন্যায় বিচার চাই, সেটা দ্রুততার সঙ্গে চাই। আর সেই দাবিতেই অন্যান্য সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের মতোই আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে মশাল মিছিল আয়োজন করলেন জুনিয়র চিকিৎসকেরা। অভয়ার বিচারের দাবিতে আরজিকর থেকে শ্যামবাজার 5 মাথার মোড় পর্যন্ত মিছিল। বিচারের দাবি এবং আমাদের যে 5 দফা দাবি ছিল, সেই দাবিকে কেউ যদি একবার রিথিঙ্ক করেন তাহলে আমাদের আন্দোলনের সাথে সহমত না হয়ে সে থাকতে পারবে না, যদি তিনি নিজেকে একজন সংবেদনশীল মানুষ বলে মনে করেন। বুকে জ্বলছে প্রতিবাদের আগুন, সেই আগুনই এখন মানুষের হাতিয়ার। মশাল হাতে প্রতিবাদ মিছিলে হাঁটলেন কলকাতা মেডিকেল কলেজের পড়ুয়া চিকিৎসকরাও। মশাল মিছিল কলকাতা মেডিকেল কলেজ থেকে মশাল মিছিল শুরু হয়েছে। মিছিলের শুরুতেই রয়েছে মানববন্ধন। মানববন্ধনের মাধ্যমে এই মশাল মিছিল ধীরে ধীরে কিন্তু এগিয়ে চলেছে। প্রত্যেকের হাতে রয়েছে মশাল এবং একটাই কথা, একটাই দাবি, বিচার চাই। সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। তার আগের রাতে বিচারের দাবিতে গর্জে উঠল হাজার হাজার কণ্ঠস্বর। আমাদের এই যে প্রতিবাদী কণ্ঠস্বর, আমরা চাই মহামান্য সুপ্রিম কোর্টের কান অব্দি পৌঁছক, যে দ্রুত এর বিচার হোক। এই যে বিলম্ব, এই যে অভয়ের ন্যায় বিচার পেতে যে দেরি হচ্ছে, এটা কিন্তু আমরা কেউ ভালোভাবে মেনে নিতে পারছি না। অন্যায়ের অন্ধকারে ন্যায়ের আলো ছড়িয়ে দিতে আন্দোলনে নামলেন নীলরতন সরকার মেডিকেল কলেজের পড়ুয়া চিকিৎসকরা। ধর্মতলা পর্যন্ত তাদের এই র্যালি, তাদের এই মশাল মিছিল, স্লোগান তুলছেন কিন্তু মূলত সুরক্ষার, চিকিৎসকদের সুরক্ষা, একই সঙ্গে নারী সুরক্ষাও। ততটাই অসুরক্ষিত যতটা অসুরক্ষিত 1.5 মাস আগে আমরা ছিলাম। আমরা কালকের হিয়ারিংটা দেখবো, তাদের কি সুপ্রিম কোর্ট কি রায় দেয়, সেই হিসাবে আমরা পরবর্তীকালে পদক্ষেপ সিদ্ধান্ত নেব কি। দুদিন আগে হামলার শিকার হয়েছিলেন তারা। রবিবার সন্ধ্যায় মশাল হাতে পথে নামলেন সেই সাগর দত্ত মেডিকেল কলেজের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। দাবি একটাই, বিচার ও সুরক্ষা। দুদিন আগে অলমোস্ট একটা অভয়া কাণ্ড, যেখানে পুলিশ, র্যাব এবং সিকিউরিটি প্রেজেন্ট ছিল, তারা তাদের সামনে হতে যাচ্ছিল। আমাদের আন্দোলনের আওয়াজ আরো তীব্র থেকে তীব্রতর হবে। কদিন বাদেই পুজো, সপরিবারে মর্তে আসবেন মা। সুখ, শান্তি, সমৃদ্ধির পাশাপাশি এবার প্রার্থনার তালিকায় থাকবে বিচার চাই অভয়ার। রিপাবলিক বাংলা।
আর এদিকে থামার কোনো লক্ষণই নেই হুমায়ুন কবিরের। ফের চিকিৎসকদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন ভরতপুরের তৃণমূলের বিধায়ক, যা শুনে পাল্টা সুপ্রিম কোর্টে নালিশ ঠুকলো IMA। যত মহামিছিল করবে, এরা যদি 1000 লোকের মিছিল করে, আমি তারপরের দিন 5000 লোকের মিছিল করবো, ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা IMA বেঙ্গলের যুগ্ম সম্পাদক হিসেবে আমি মেল করেছি চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এবং তার সাথে কপি দিয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে। অভয়াকাণ্ডের পর বিচারের দাবিতে যত গর্জন বাড়ছে জুনিয়র ডাক্তারদের, ততই বাড়ছে শাসকের ধমকানি চমকানি। প্রায় নিয়মিত নিয়ম করে শাসিয়ে চলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। পাল্টা FIR হতেই যেন তেলে বেগুনে জ্বললেন শাসক নেতা। যে আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে, আমি তো তাকে ধরবো। আমি নন্দনবন সেকশনে আসামি হবো আর তাকে রসগোল্লা খাও, এর হিসাব তো নেবই। এর আগেও বজায় ছিল হুমায়ুনের হুমকি। 11 সেপ্টেম্বর আন্দোলনরত চিকিৎসকদের রীতিমতো ধমকেছিলেন হুমায়ুন। মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? এরপরেই 3টি ধারায় রুজু হয়েছিল মামলা, কিন্তু ওই পর্যন্তই। অভিযোগ মামলা হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি প্রশাসন। 12 সেপ্টেম্বর আমরা যখন ডেপুটেশনটা দিই, তখন আমাদের মৌখিক আশ্বাস দেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যে আমরা সূর্যাস্তের আগেই উপযুক্ত ব্যবস্থা নেব। তিনি বলেন যে একজন বিধায়ককে গ্রেপ্তার করতে গেলে বিধানসভা স্পিকারের অনুমতি নিতে হয়। তাই এর পরিপ্রেক্ষিতে আমরা অপেক্ষা করেছিলাম। তা 12 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত কোনো উচ্চবাচ্য নেই। এতেই যেন ধরাকে সরাজ্ঞান করে ফের হুমকি দিয়ে বসলেন তৃণমূল বিধায়ক, যদিও তাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ চিকিৎসক ও নার্সরা। আমরা অনেকটা ম্যাচিওর যে আমরা জানি এসব মন্তব্যে কান দিলে চলবে না, আমাদের দাবি ন্যায্য দাবি, এটাই আমরা বিশ্বাস করি এবং আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। বারবার হুমকি হুমায়ুনের, যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। কবির ওরকম ডায়লগ দেয় আর কি, সস্তায় বাজার গরম করার চেষ্টা করে। কোন ব্র্যান্ডের নেশা করে সেটা একটু দেখতে হবে। বাজার মাত করার জন্য প্রচারের আলোতা থাকা, এইসব লক্ষ্য কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখাবো। মেন্টাল হাসপাতালে ভর্তি করুক, আর কি আছে। আরজিকর ইস্যুতে সম্প্রতি দলের কাউকে মুখ খুলতে বারণ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও হুমায়ুনের ধারাবাহিক হুমকি। কোন সাহসে এমন আচরণ শাসক নেতার? তাহলে কি মমতার প্রচ্ছন্ন প্রশ্রয় বারবারন্ত মুর্শিদাবাদের নেতার? রিপাবলিক বাংলা। এদিকে নিউ টাউনে ছাত্র আত্মহত্যার ঘটনায় এবার অভিযোগ দায়ের। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের ছাত্রের পরিবারের। কি অভিযোগ দায়ের করা হয়েছে বিস্তারিত জানবো পিঙ্কির থেকে। পিঙ্কি, দেখো, মূলত তোমাকে জানিয়ে রাখি যে নিউ টাউনে একটি বেসরকারি ইউনিভার্সিটি ছাত্রের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। মূলত শেষ আবাসনের থেকে, নিউ টাউনের শেষ আবাসনের যে বিল্ডিং, সেখান থেকে রহস্যজনক ভাবে পড়ে কার্যত মৃত্যু হয় তার, এবং সেই ঘটনায় তদন্ত করছিল পুলিশ। এবং সেখানেই ইতিমধ্যেই কিন্তু ছাত্রের যে পরিবার, সেই পরিবার কিন্তু ইতিমধ্যে একটি কমপ্লেন থানায় জমা দিয়েছে, এবং সেই কমপ্লেনের বেসিসে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তারা এটাও খতিয়ে দেখছে। তোমাকে এটাও জানিয়ে রাখি যে বিধাননগর নর্থ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে। তারা জানাচ্ছেন যে মৃত্যুর আগের দিন ইউনিভার্সিটিতে বন্ধুদের সঙ্গে ঝামেলা হয়েছিল, বন্ধুদের সঙ্গে গন্ডগোল হয়েছিল, এবং একই সঙ্গে পুলিশ এই অ্যাঙ্গেলও খতিয়ে দেখছে যে কোন রকম র্যাগিং এর কোনো তথ্য এখানে রয়েছে কিনা, র্যাগিং এর যে আত্মহত্যা হয়েছে কিনা, এই ঘটনাও কিন্তু তারা খতিয়ে দেখছেন। এবং একই সঙ্গে পরিবারের তরফে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেখানে জানানো হয়েছে যে মৃত্যুর আগের দিন ছাত্রের সঙ্গে তার যে ইউনিভার্সিটি, সেখানে যারা বন্ধু বান্ধবরা রয়েছে তাদের সঙ্গে কিছু গন্ডগোল হয়েছিল, ঝামেলা হয়েছিল। ফলত সেটার অপমান সহ্য করতে না পারে এই ধরনের একটি স্টেপ সে নিয়েছে কিনা, এই বিভিন্ন অ্যাঙ্গেলগুলো কিন্তু পুলিশ খতিয়ে দেখবে। বেশ, ধন্যবাদ পিঙ্কি। অর্থাৎ যে বিষয় আমরা জানতে পাচ্ছি যে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে, কোনো বন্ধুর সঙ্গে ঝামেলা হয়েছিল এই ছাত্রের এই ঘটনার আগে, এমনটাই সূত্র মারফত খবর। হিজবুল্লাহর প্রধান খতম হতেই উপত্যকার দুই নেতার বড় মন খারাপ। মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহ দুজনেই মুশড়ে পড়েছেন। মেহবুবা মুফতি তার ভোট প্রচারও বাতিল করেছেন।
উপত্যকার নেতাদের কাছে কি জঙ্গিরাই আপন, উঠছে প্রশ্ন। নাসরাল্লাহ নিকেশ হতেই হিজবুল্লাহর প্রীতি প্রকাশ্যে। হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহর মৃত্যুতে শোকে যেন পাথর মেহবুবা মুফতি এবং ওমর আব্দুল্লাহ। 32 বছরের আতঙ্ক খতম হওয়ায় ইসরায়েলে উল্লাস। অন্যদিকে নাসরাল্লাহ নিকেশ হওয়ায় আমাদের দেশেরই দুজন নেতা কষ্টে ভেঙে পড়েছেন। নির্বাচনী জনসভা বাতিল করেছেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি। দেশের চিন্তা নেই, কিন্তু নাসরাল্লাহ খতম হওয়ায় শোকে পাথর মেহবুবা মুফতি। নাসরাল্লাহর মৃত্যুতে এতটাই শোকাহত মেহবুবা মুফতি যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। সেখানে লেখেন, গাজা এবং লেবাননের শহীদের প্রতি আমার সহানুভূতি রইল, বিশেষত হাসান নাসরাল্লাহের প্রতি। এই আবহে আমার প্রচার বাতিল করছি। আমরা প্যালেস্টাইন ও লেবাননের মানুষের পাশে রয়েছি। কম যান না ন্যাশনাল কনফারেন্সের নেতাও। কথায় কথায় হিজবুল্লাহর প্রতি সহানুভূতি প্রকাশ করে ফেললেন ওমর আব্দুল্লাহ। কিন্তু যখন হামাস ইসরায়েলে হামলা চালিয়েছিল তখন দিব্যি মুখে কুলুপ এঁটেছিলেন ওমর আব্দুল্লাহ। এখন হিজবুল্লাহ জঙ্গিরা ব্যাক ফুটে যেতে যত কষ্ট ওমরের। इजराइल की तरफ से जो लगातार पिछले 1 साल से बमबारी और ताकत का इस्तेमाल हो रहा है, हमने तो उसकी मुखालफत की है, मजम्मत की है और बार बार ये मांग की कि इसका इस्तेमाल ना हो। दुनिया की ताकतों को इजराइल पे दबाव बनाए रख के वहाँ पे बेगुनाह लोगों की मौत और उनको जख्मी करने का जो सिलसिला लगातार 1 साल से चल रहा है उसको बंद करना चाहिए। चाहे वो गाज़ा में हो, चाहे लेबनान में हो, चाहे कहीं और हो। जो कल हुआ उसके बाद ऐसा लगता है जैसे पूरे क्षेत्र में अब जंग के बादल जो हैं नज़र आ रहे हैं। हिंदुस्तान की हुकूमत को, हिंदुस्तान के वज़ीर आज़म को, बाकी मुल्कों के लीडरान को इजराइल पर दबाव बनाए रख के वहाँ दोबारा अमन कायम करने की मुकम्मल कोशिश करनी चाहिए। শুনলেন কি বললেন ওমর আব্দুল্লাহ? ঠিক একই সহানুভূতি পাকিস্তানের জন্য দেখান তার বাবা ফারুক আব্দুল্লাহ। নাসরাল্লাহ খতম হওয়ায় একদিকে শোক প্রকাশ, অন্যদিকে এই ধরনের সহানুভূতির ঘোর সমালোচনা করেছে বিজেপি। महबूबा मुफ्ती इंडी गठबंधन है। जब हमारे हिंदू का ऊपर आक्रमण होते हैं, कभी महबूबा मुफ्ती अपना कार्यक्रम को कैंसिल किया था क्या? आज हर बार हमास का कोई लीडर मरता है, प्रियंका गांधी रोना शुरू कर देते हैं। लेकिन अगर भारत में कोई आतंकवादी हमले में हिंदू मरते हैं, शहीद होता है, क्या उनके लिए वो रोता है? ये लोग हिंदू विरोधी है। 1 অক্টোবর উপত্যকায় ভোট, তার আগে এই ধরনের সহানুভূতি কি নির্বাচনী কোনো স্টান্ট? ভোটের স্বার্থে সন্ত্রাসবাদকে সমর্থন? রিপাবলিক বাংলা। রানাঘাটে বিভিন্ন প্রাচীন পুজোগুলির মধ্যে পাল বাড়ির পুজো অন্যতম। প্রায় 244 বছর ধরে এই পুজো হয়ে আসছে। নানা অলৌকিকতাও লক্ষ্য করা যায় এই পুজোতে। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই পুজো দেখতে। শরতের আকাশে পুজোর আগমনে, মাতৃপক্ষের সূচনা লগ্নে পিতৃপক্ষ অবসানের প্রহর গুনছে। তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি। রানাঘাটের পালবাড়িতেও ধরা পড়ল সেই ছবি। বহু প্রাচীন এই পালবাড়ির দুর্গা দালান, ইটের প্রত্যেকটি গাঁথনিতে যেন ইতিহাসের গন্ধ মাখা। অপূর্ব সুন্দর মন্দিরের চতুর্দিকে ছড়িয়ে ছোট ছোট কাজ। দেবী এখানে সাবেকি, এক চালার। পুজোয় রয়েছে বেশ কিছু বৈশিষ্ট্য, তার মধ্যে অন্যতম নবমীর কাদা খেলা।
আমাদের মেনলি কাদা খেলা। আমরা এখান থেকে স্পোর্টিং ক্লাবে যাই কাদা খেলতে, ওখান থেকে ঘোষবাড়ি যাই, ঘোষবাড়ি থেকে বুড়িমা বাড়ি শর্মা বাড়ি যাই, ওখান থেকে এসে আবার কাঁসারি বাড়ি, তারপরে বাচ্চাদের সব বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে নদীতে স্নান করতে যাই, এসে ওদেরকে পক্কান মুড়ি টুড়ি দিই। এটা একটা বিশাল আমাদের আনন্দ হয়। 244 বছরের এই পুজোর সূচনা করেছিলেন সাগরেশ্বর পাল। এরপর লাল গোপাল পাল তা আরো সাড়ম্বরে শুরু করেন। এই পুজোয় রয়েছে নানান অলৌকিকতা। আজও সেই আড়ম্বরের সঙ্গেই পূজিত হন দেবী। গল্প আছে সেটা কি এখনো এরকম? হ্যাঁ, বুড়ি মতো আসে, খাবার টাবার চায়, প্রসাদ দিন একটু। বিজয়ের সময় আমরা দিতে গেছি, প্রসাদ আনতে গেছি, এসে দেখলাম বুড়িটা নেই। এরকম ঘটনা 2-3 বার ঘটেছে। পাল বাড়ির দেবী খুবই জাগ্রত। কথিত তিনি কোনো ভক্তকে ফেরান না, প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করেন। পুজোর কটা দিন দূর দূরান্ত থেকে বহু ভক্ত এখানে ভিড় জমান। রিপাবলিক বাংলা। পুজোর বাদ দিয়ে বেঁচে গিয়েছে, দারুণ ব্যস্ত শিল্পীরা, মৃৎশিল্পীরাও ভীষণ রকম ব্যস্ত। এদিকে শান্তিপুর থেকে মায়ের মূর্তি পাড়ি দিয়েছে বেহালাতে, আর ওদিকে প্যান্ডেল সাজাতে ব্যস্ত শিল্পীরা। আর দুদিন বাদে মহালয়া, কাশফুল বয়ে এনেছে মায়ের আগমনী বার্তা। পুজোর আমেজ জেলায় জেলায়, সেই মতো মায়ের আগমনের প্রস্তুতি নদিয়াতেও। দেবী দুর্গা তো তাঁতের শাড়ি পরেনি, এবার মায়ের সঙ্গে তার 2 ছেলের পরনেও থাকবে শান্তিপুরি তাঁত। তাঁতের ধুতিতে সাজছেন কার্তিক আর গণেশ। তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে এমনই অভিনব উদ্যোগ শান্তিপুরের মৃৎশিল্পীদের। বর্তমানে তো আমাদের শান্তিপুরের যে তাঁত শিল্প সেটা অনেকটা অবলুপ্তির পথে, বিভিন্ন বাধা আসছে। সেখান থেকে এককালে শান্তিপুরে তাঁতের শাড়ির পাশাপাশি ধুতিরও একটা প্রচলন ছিল, সেটাকে আমরা ফিরিয়ে আনার জন্যেই আমাদের শান্তিপুরি যে মৃৎশিল্প তার সাথে ধুতিটাকে কম্বাইন্ড করতে চাই। আমি দেখছি এটা আমাদের তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এদের উদ্দেশ্যটা খুবই ভালো। মানে নিজে মৃৎশিল্পী হয়ে আর একটা শিল্পকে সঙ্গে নিয়ে তাকেও বাঁচানোর চেষ্টা করছে, এটাকে আমি খুব ভালো মনে করি। এবার মায়ের দোলায় আগমন, কিন্তু শান্তিপুর থেকে বেহালা যেতে রেল পথই বেছে নিলেন সিংহবাহিনী। মাঝরাতে ডাউন শান্তিপুর লোকাল ধরে সোজা শিয়ালদা, আর সেখান থেকে সড়ক পথে বেহালার বরিশায়। সৌরভ পালের হাতে তৈরি একচালার প্রতিমা। চূড়ান্ত সাজসজ্জার জন্য রওনা দিয়েছেন 2 মৃৎশিল্পী। নদিয়ার মাঝদিয়ার নঘাটা গ্রাম বারোয়ারি দুর্গাপুজো। এই পুজো মণ্ডপে গেলে মনে পড়বে ফেলে আসা দিনের কথা। মণ্ডপ তৈরিতে ব্যবহার হয়েছে হারিয়ে যেতে বসা বাঁশের তৈরি ঝুড়ি থেকে ঝাড়লণ্ঠন। আমরা প্রত্যেক বছর বিভিন্ন ধরনের থিম আমরা এনে থাকি, কিন্তু এবছর আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে হারিয়ে যাওয়া বাঁশকে আমরা নতুনভাবে ফিরিয়ে আনবো। এই বাঁশ শিল্পর সঙ্গে অনেক লেবার আছে যারা কাজ করতে পারছে না, তা আমি এই জন্যে চিন্তা ভাবনা এই জন্যে নিলাম যে তারা এই পুজোর সময় যদি এই কাজটা করে কিছু ইনকাম করতে পারে, তার জন্য আমি বাসটাকে বেছে নিলাম। কবে উমা বাপের বাড়ি আসবেন সেই অপেক্ষাতেই আপামর নদিয়াবাসী। রিপাবলিক বাংলা।